গল্পের নাম ২ মিনিটে দুজন গ্রেপ্তার। শেখর বসু। চিন্ময় দরজা খুলতে রামপ্রসাদবাবু কেমন যেন ঝাঁপিয়ে পড়ে ওর হাত ধরে বললেন, তুমি আমাকে বাঁচাও চিন্ময়, ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছি। রামপ্রসাদবাবু যতখানি উত্তেজিত, চিন্ময় ঠিক ততখানি শান্ত গলায় চিন্ময় বলল, বসুন। রামপ্রসাদবাবু প্রতিবাদ করতে গিয়েও পারলেন না, ধপ করে বসে পড়লেন চেয়ারের ওপর। চিন্ময় বাঁকা চোখে দেখতে লাগলো ওনাকে। চিন্ময় আগে বাঁকা চোখে তাকাতো না, এখন তাকায়। কেননা ও কিছুদিন হলো জানতে পেরেছে যে যারা বেশি বুদ্ধিমান তারা সোজা চোখে তাকায় না। রামপ্রসাদবাবু অসহিষ্ণু হয়ে বলে উঠলেন, আরে বাবা, আমার দিকে অত তাকাবার কি আছে? আমি চোরও না, ডাকাতও না। আমি হচ্ছি গিয়ে থানার দারোগা। বিপদে পড়ে তোমার কাছে সাহায্য চাইতে এসেছি, আর তুমি কিচ্ছুটি না শুনেই আমাকে সন্দেহ করতে শুরু করে দিলে। এ কেমন তোমার গোয়েন্দাগিরি? নাকি আমার সঙ্গে ঠাট্টা করছো? রামপ্রসাদবাবুর গলাটা একটু ভার হয়ে উঠল। শখের গোয়েন্দা চিন্ময়ের বয়স মাত্র 17, মাঝারি মাপের সাধারণ চেহারা, ছেলে মানুষ, মুখে জোর করে টেনে আনা বুড়ো মানুষই ভাব। তা যাই হোক, কিন্তু তা নিয়ে ঠাট্টা করার সাহস কারণ নেই। কেননা চিন্ময় এই বয়সে 5টা খুনের কিনারা করেছে, চোর ডাকাত ধরেছে গোটা 15। চিন্ময় এতক্ষণ ডান দিকে মুখ ঘুরিয়ে রামপ্রসাদ বাবুকে দেখছিল, এবার বাঁ দিকে মুখ ঘুরিয়ে ওকে দেখতে দেখতে বলল, কি ব্যাপার বলুন তো? রামপ্রসাদ বাবু অভিমানী গলায় বললেন, তুমি কি চাও আমি এই বয়সে চাকরি থেকে বরখাস্ত হই? একেবারেই না। তুমি কি চাও 20 বছরের এই পুরনো জায়গা ফেলে আমি অজপাড়া গাঁয়ে বদলি হয়ে যাই? তাও না। তাহলে তুমি আমাকে বাঁচাও। রামপ্রসাদ বাবু রীতিমতো ভেঙে পড়লেন, কিন্তু চিন্ময়ের গলা স্বরে একটুও পরিবর্তন তা দেখা গেল না। ঠিক আগের মতো শান্ত গলায় ও বলল, পুরো ব্যাপারটা আপনি খুলে বলুন। আমার মনে হয় আমাদের হাতে খুব বেশি সময় নেই। ঘড়ির দিকে তাকিয়ে আঁতকে উঠে রামপ্রসাদবাবু বললেন, ঠিক বলেছ, আমাদের হাতে আর মোটে 45 মিনিট সময় আছে। সমস্ত ব্যাপারটাই তাহলে তোমাকে বলছি। কিছুক্ষণ আগে খোদ বড়বাবু, মানে বড় সাহেব, একটা ওয়্যারলেস মেসেজ পাঠিয়েছেন আমার কাছে। সেটা হলো এই যে হাওড়া মেলটি আসছে, তাতে 2 জন দাগি স্মাগলার আছে। বিরাট একটা ইন্টারন্যাশনাল র্যাকেটের মেম্বার দুজনে। একজন পাচার করছে অষ্টধাতুর একটা প্রাচীন মূর্তি, আর একজনের সঙ্গে আছে একটা রিসার্চ ফাইন্ডিং আর 2 লিটার পিওর অ্যালকোহল। ওরা কি এই স্টেশনেই নামবে না হাওড়ায়? কোনো খবর আছে কি আপনার কাছে? না, তা বিশেষ নেই। পরিষ্কার কোনো খবর নেই। এখানে নামতেও পারে, আবার নাও নামতে পারে। তবে দরকার হলে কম্পার্টমেন্টে তল্লাশি চালিয়ে ওদের ধরার অর্ডার দেয়া হয়েছে আমাকে। হাওড়াতেও তো রেড হবে। হ্যাঁ, তাও হবে। তবে মিছিল ফেরত হাজার হাজার লোকে হাওড়া স্টেশন বোঝাই হয়ে আছে বলে এই স্টেশনের ওপর জোর দেওয়া হয়েছে। এই স্টেশনে হাওড়া মেল মোটে 2 মিনিট দাঁড়াবে। এই 2 মিনিটের মধ্যে কখন আমি সার্চ করব, কখন আমি গ্রেপ্তার করব,
এটা কি সম্ভব? হায় ভগবান, কি যে আমার কপালে নাচছে। বড় সাহেব এমনিতেই আমার ওপর চটা, এবার নিঘাত আমাকে পাড়া গাঁয়ের দিকে বদলি করে দেবে। রামপ্রসাদ বাবুর চওড়া কপালের ওপর মোটা মোটা ঘামের দানা জমে উঠেছে অনেকগুলো। উনি সম্পূর্ণ অসহায়ের মতো চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। চিন্ময় এবার আগের চাইতেও বাঁকাভাবে রামপ্রসাদ বাবুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ওরা কোন ক্লাসে ট্রাভেল করছে? কিছু জানিয়েছে? জানিয়েছে ফার্স্ট ক্লাসে। তাহলে তো আপনার কাজের কিছুটা সুবিধে হলো। চিন্ময় মৃদু হেসে বলতেই রামপ্রসাদবাবু ক্ষেপে উঠে বললেন, সুবিধে না কচু, আরও খবর আছে। ফার্স্ট ক্লাসে ওই কম্পার্টমেন্টে আরও 5 জন বড় বড় লোক আসছে। একজন সেন্ট্রাল মিনিস্টার অফ স্টেট, এক্সটার্নাল অ্যাফেয়ার্সের এক ডেপুটি সেক্রেটারি, আর 3 জন বিখ্যাত রাজনৈতিক নেতা। মেসেজে স্পেশাল নোট আছে, আমি যেন কাউকে একটুও হ্যারাস না করি। আরে বাবা, আমি কি হাত গুনতে জানি না কি যে যাব আর ট্রেন থেকে স্মাগলার দুটোকে নামিয়ে নেব টপাটপ? এসব কাজ দেওয়া মানেই চাকরি খাওয়ার তাল। জবরদস্ত। দারোগাবাবু ধপ করে জ্বলে উঠেই নিভে গেলেন। তারপর কাঁদো কাঁদো মুখ করে বললেন, চিন্ময়, তুমি আমার ছেলের মতো, বন্ধুরও মতো। এ যাত্রা আমায় উদ্ধার করো। চিন্ময় দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে হঠাৎ ব্যস্ত হয়ে বলল, সত্যি আর সময় নেই। দাঁড়ান দাঁড়ান, 1 মিনিটের মধ্যে আমি তৈরি হয়ে আসছি। ঠিক 1 মিনিটের মধ্যেই ও তৈরি হয়েই এলো। দরদর করে ঘামতে ঘামতে ঘরের ভেতর অস্থিরভাবে পায়চারি করছিলেন দারোগাবাবু। কি যেন বলতে যাবেন চিন্ময়কে, তার আগেই ও বলল, 1 মিনিট, একটা ফোন করতে হবে। আবার 1 মিনিট? এসে ফোন করলে হতো না? কোনো উত্তর না দিয়ে ভেতরের ঘরে ফোন করতে চলে গেল চিন্ময়। ফিরে এলো 1 মিনিটের জায়গায় 4 মিনিট পরে। এই 4 মিনিটের মধ্যে দারোগাবাবুর খাকি জামার বুকের কাছটা ভিজে গেছে একদম। চিন্ময়কে দেখেই উনি চলো বলে 3 লাফে রাস্তায় গিয়ে নিজের জিপে উঠে বসলেন। চিন্ময় উঠতেই ড্রাইভার গাড়িতে স্টার্ট দিল। গাড়ি কিছুটা যাওয়ার পরে দারোগাবাবু বললেন, আমাকে একবার বাড়ি হয়ে যেতে হবে তো। কেন কেন? বাহ, পুলিশের পোশাকটা ছেড়ে যেতে হবে না? প্লেন ড্রেসে না গেলে স্মাগলাররা তো অ্যালার্ট হয়ে যাবে। দারোগাবাবু ভেবেছিলেন চিন্ময় ওর বুদ্ধির তারিফ করবে, কিন্তু তা হলো না। চিন্ময় গম্ভীর গলায় বলল, না, সাদা পোশাকে যাওয়ার দরকারই নেই। আপনি পুলিশি ইউনিফর্মেই চলুন, আর সঙ্গে 4 জন আর্ম কনস্টেবল নিয়ে নিন। দারোগাবাবু তর্ক তুলতে গিয়েও তুললেন না। চিন্ময়ের কথা মতো থানা থেকে 4 জন সশস্ত্র কনস্টেবল তুলে নিলেন। জিপ যখন স্টেশনে এসে পৌঁছালো, তখন হাওড়া মেল আসতে আর মাত্র 5 মিনিট বাকি। উত্তেজনায় দুশ্চিন্তায় দারোগাবাবুর জামা ভিজে একদম। কি করবেন ভেবে না পেয়ে কনস্টেবল 4 জনকে সম্পূর্ণ অকারণে ধমকালেন, স্যার নিয়ে দাঁড় করালেন। তারপর স্টেশনের প্ল্যাটফর্মে মার্চ করালেন কিছুক্ষণ। হাওড়া মেল স্টেশনে এসে পৌঁছাতে আর মোটে 1.5 মিনিট বাকি। চিন্ময় খুব বাঁকা চোখে দারোগাবাবুর দিকে তাকিয়ে বলল, হাওড়া মেল
বিরাট লম্বা গাড়ি। ট্রেনের একদিক থেকে আর একদিকে পৌঁছাতে আপনার মিনিট 5 লেগে যাবে। কখন আপনি গাড়িতে উঠবেন, কখনই বা তল্লাশি চালাবেন? ট্রেন এখানে তো দাঁড়াবে মাত্র 2 মিনিটে। তাহলে? দারোগাবাবু একেবারে হতাশ হয়ে পড়লেন। আমাদের এমন জায়গায় দাঁড়াতে হবে যেখান থেকে ওই কম্পার্টমেন্টটা খুব কাছাকাছি হয়, তাহলে আমাদের হাতে কিছুটা সময় থাকবে। সেটা কি করে সম্ভব? চিন্ময় মনে মনে কি যেন হিসেব করল, তারপর বলল, চলুন আমরা চায়ের স্টলটার সামনেই দাঁড়াই, মনে হয় ওখানেই ওই কম্পার্টমেন্টটা দাঁড়াবে। একটু পরেই ঘন্টা বাজল। তারপরেই হুস হাস করতে করতে বিরাট লম্বা চওড়া মেলটা স্টেশনে এসে দাঁড়ালো। দারোগাবাবুর চোখ ঠিকরে বেরোয়ার জোগাড়, কিন্তু ওর দৃষ্টি দেখে বোঝা যাচ্ছিল উনি কোনো কিছুর তাল পাচ্ছেন না। ট্রেনটা দাঁড়াতে না দাঁড়াতে প্ল্যাটফর্মে যেন বাজার বসে গেল। চায়ের দোকান বলতে লাগলো, চা চাই, পুরি চাই, লাড্ডু চাই। ফেরিওয়ালাদের চেঁচামেচির সঙ্গে সঙ্গে ব্যস্ত সমস্ত যাত্রী আর কুলিদের ছোটাছুটি। চিন্ময়ের সামনেই একটা ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট। সামনের দরজা খুলে বেরিয়ে 3 জন সুবেশ যাত্রী। চিন্ময় ওদের দিকে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো কয়েক মুহূর্ত, তারপর চাপা গলায় বলল, মধ্যিখানের ওই লোকটাকে অ্যারেস্ট করুন। কোনটা? দারোগাবাবু বিহ্বল হয়ে উঠলেন। ওই যে টেকো লোকটা। দারোগাবাবু প্রায় দৌড়ে গিয়ে লোকটাকে জাপটে ধরলেন। চারদিক ঘিরে ফেলল 4 জন সশস্ত্র কনস্টেবল। ভদ্রলোকের মাথায় টাক পড়ে গেলে কি হবে, বয়স খুব একটা বেশি নয়। পরনে ধবধবে সাদা হাওয়াই শার্ট আর ট্রাউজার্স, বাঁ হাতে একটা অফিস ফাইল। ভদ্রলোক উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপারটা কি? চিন্ময় কথার উত্তর না দিয়ে 2 জন কনস্টেবলের দিকে তাকিয়ে বলল, তোমরা একে ধরে রাখো। তারপর বাকি 3 জনকে বলল, আপনারা আসুন আমার সঙ্গে। বলেই দৌড়ে গিয়ে সামনের ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে উঠে পড়ল। ওর পেছন পেছন দারোগাবাবু আর 2 জন কনস্টেবল। পেছন ফিরে তাকিয়ে দেখে চিন্ময় কামরার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত হেঁটে গেল একবার, তারপর ফিরে এসে আবার বাড়তে শুয়ে থাকা এক ভদ্রলোককে বলল, এক্সকিউজ মি, এই অ্যাটার্জি কেসটা কি আপনার? হ্যাঁ আমার আছে। কেন? আপনার সঙ্গে কি আর কিছু মালপত্র আছে? না। বাট হোয়াই? চিন্ময় হঠাৎ ছো মেরে অ্যাটার্জি কেসটা তুলে নিয়ে হন করে দরজার দিকে হাঁটতে হাঁটতে বলল, আপনাকে কাইন্ডলি একবার নিচে নামতে হবে। ভদ্রলোক হঠাৎ বিকট চিৎকার করে লাফিয়ে উঠে বললেন, হু দ্য হেল আর আই উসকো পাকড়ো। শেষের কথাটা উনি দারোগাবাবুর দিকে তাকিয়েই বললেন। বলতেই কিং কর্তব্য বিমূঢ় দারোগাবাবু দৌড়ে প্ল্যাটফর্মে নেমে গিয়ে চিন্ময়ের হাত চেপে ধরলেন। ভদ্রলোকও নেমে পড়লেন ট্রেন থেকে। কাছাকাছি আসতে চিন্ময় রীতিমতো ধমকে উঠে দারোগাবাবুকে বলল, লোকটাকে অ্যারেস্ট করুন। সঙ্গে সঙ্গে দারোগাবাবু চিন্ময়ের হাত ছেড়ে দিয়ে ভদ্রলোকের হাত চেপে ধরলেন। আবার ভদ্রলোক হুঙ্কার দিয়ে উঠলেন, আপনি আমার হাত ধরেছেন? এত বড় সাহস! আপনি জানেন আমি কে আছি?
ভদ্রলোকের দারুণ রাশভারী চেহারা, পরনে কলার লাগানো খদ্দরের পাঞ্জাবি আর সরু পাজামা, চোখে পুরু ফ্রেমের চশমা। এবার ভদ্রলোক আবার গর্জন করে উঠলেন, আপনি আমার হাত ধরেছেন কেন? দারোগাবাবু রীতিমতো ঘাবড়ে গিয়ে বললেন, চিন্ময় বলেছে স্যার। ভদ্রলোক এবার বিকট চিৎকার দিয়ে উঠে বললেন, হু ইজ হি? আই শুড নো হু ইজ দ্য অফিসার। ইউ আর দিস নাদান বাচ্চা। আই স্যার, নট দিস নলেন বাচ্চা স্যার। কাঁপতে কাঁপতে কথাটা শেষ করেই দারোগাবাবুর ভদ্রলোকের হাত ছেড়ে দিলেন। ছেড়ে দিতেই ভদ্রলোক অ্যাটাচি কেসটা ছিনিয়ে নেওয়ার জন্যে চিন্ময়ের ওপর ঝাঁপিয়ে পড়লেন। চিন্ময় বিদ্যুৎ গতিতে সরে গেল। ভদ্রলোক ছিটকে পড়লেন প্ল্যাটফর্মের ওপর, কিন্তু এক মুহূর্তের জন্য পরের মুহূর্তে উনি লাফিয়ে উঠে এক হাত দিয়ে চিন্ময়ের জামার কলার চেপে ধরলেন। তারপর কয়েক মুহূর্ত ধরে চলল বিচিত্র এক লড়াই। ভদ্রলোক খোলা হাত দিয়ে অ্যাটাচি কেসটা ছিনিয়ে নেওয়ার প্রাণপণ চেষ্টা করছেন, আর চিন্ময় ওটার ওপর নিচ, ডান দিক বা বাঁ দিকে করে সামলাচ্ছে। ফাঁক পেলেই চিন্ময় চেঁচাচ্ছিল, দারোগাবাবু, লোকটাকে অ্যারেস্ট করুন। কিন্তু 3 হাত দূরে দাঁড়িয়ে থাকলেও একটা কথাও বোধহয় দারোগাবাবুর কানে ঢুকছিল না। ঢুকলেও উনি বোধহয় মানে বুঝতেই পারছিলেন না। পাথরের মতো দাঁড়িয়েছিলেন দারোগাবাবু। ওদিকে একটু দূরে প্রথমে অ্যারেস্ট করা ওই ভদ্রলোকও হম্বিতম্বি চালিয়ে যাচ্ছিলেন সমানে। এসবের মানে কি? ইয়ার্কি পেয়েছেন? আমি আপনাদের নামে মামলা আনব, কাউকে ছাড়ব না বলে দিচ্ছি, সবাইকে দেখে নেব। ওদের সবাইকে ঘিরে কৌতূহলী জনতার ছোটোখাটো ভিড় জমে গেছে। এমন সময় বাঁশি বাজিয়ে হাওড়া মেল নড়ে উঠল। তারপরেই চলতে শুরু করলো ধীরে ধীরে। ট্রেন চলছে দেখেই পাজামা পাঞ্জাবি পরা ভদ্রলোকটি অ্যাটাচি কেসের আশা ত্যাগ করে দৌড় লাগালেন ট্রেনের দিকে। সঙ্গে সঙ্গে রামপ্রসাদ বাবুর 25 বছরের পুলিশি অভিজ্ঞতা কাজে লাগল। যে পালায় সে নির্ঘাত অপরাধী, সুতরাং তাকে ধরা দরকার। অলিম্পিকের কায়দায় ছুটতে গিয়ে দারোগাবাবুর ট্রেনে ওঠার মুখে ভদ্রলোককে ঝাপটে ধরলেন। ধরা মানে মোক্ষম ধরা। ভদ্রলোক কিছুতেই নিজেকে ছাড়াতে আর পারলেন না দারোগাবাবুর হাত থেকে। চোখের সামনে স্পিড বাড়াতে বাড়াতে ট্রেনটা একসময় হুশ করে বেরিয়ে গেল প্ল্যাটফর্ম ছেড়ে। ট্রেন চোখের বাইরে চলে যাওয়ার পরেও দারোগাবাবু একইভাবে ধরে রাখলেন ভদ্রলোককে। চিন্ময় বেশ কয়েকবার বলার পরে কেমন যেন অনিচ্ছুকভাবে ছাড়লেন। ভদ্রলোকের চোখ মুখ লাল হয়ে গেছে, কি যেন বলতে গিয়েও বলতে পারলেন না। চিন্ময় বলল, চলুন এবার থানায় যাওয়া যাক। স্টেশন থেকে থানা জিপে মিনিট 15 পথ। সারাটা পথ দারোগাবাবু একটা কথাও বললেন না। ওকে দেখে মনে হচ্ছিল উনি ওর মধ্যেই নেই। মুখে চোখে কালির ছাপ ধরে গেছে। ওই 2 ভদ্রলোকও গুম হয়ে বসে আছেন। শুধু চিন্ময়কে কেমন যেন ঝলমলে দেখাচ্ছিল। থানায় ঢুকেই চিন্ময় তল্লাশি চালালো। অ্যাটাচি কেস থেকে বেরিয়ে এলো অষ্টধাতুর প্রাচীন মূর্তি, আর অফিস ফাইলে পাওয়া গেল রিসার্চ ফাউন্ডিং। ফাইলওয়ালা ভদ্রলোকের ট্রাউজার্সের নিচে ডান উরুতে সরু টিউব জড়ানো ছিল। তার মধ্যে পাওয়া গেল 2 লিটার পিওর
অ্যালকোহল। চিন্ময় টিউবটা খুলে নিয়ে টেবিলের ওপর রাখল। তল্লাশি চালাবার আগেই মুহূর্ত পর্যন্ত দারোগাবাবু গভীরভাবে চিন্তা করছিলেন। চাকরি গেলে খাবেন কি? বড় সংসার, বউ ছেলে মেয়েদের উপায় বা কী হবে? কেননা উনি ধরেই নিয়েছিলেন যে ভুল করে একজন কেন্দ্রীয় মন্ত্রী আর একজন রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তল্লাশি চালিয়ে জিনিসগুলো বেরিয়ে পড়তেই উনি আনন্দে লাফিয়ে উঠে চিন্ময়কে জড়িয়ে ধরলেন। চিন্ময় কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আপনি শিগগির চিফকে জানিয়ে দিন যে লোক দুটো বামাল ধরা পড়েছে, না হলে বেকার আবার হাওড়া স্টেশনে রেড হবে। রাইট রাইট বলে দারোগাবাবু লকআপে ঢুকিয়ে দিলেন স্মাগলার দুটোকে। তারপর ছুট্টে পাশের ঘরে চলে গেলেন টেলিফোন করতে। একটু বাদেই ওর গলার স্বর ভেসে এলো এ ঘরে। রামপ্রসাদ বিশ্বাস স্পিকিং স্যার, রেড কন্ডাক্টেড স্যার। দারোগাবাবু যখন টেলিফোন সেরে এ ঘরে ফিরলেন তখন ওনাকে দেখে মনে হলো ওর বয়স প্রায় বছর 15 কমে গেছে। চোখ মুখ ঝকঝক করছে খুশিতে। চিন্ময় জিজ্ঞেস করল, কি বললেন চিফ? বললেন অনেক কিছুই বললেন। আমার চাকরি জীবনে আমি নাকি এত বড় কাজ আর একটাও করিনি। আরে মশাই, বলে কি না ওই পুচকে মূর্তি আর হিজিবিজি আঁকা কাগজগুলোর দাম 50 লাখ টাকা। 50 লাখ? হ্যাঁ। গোল গোল চোখ করে কয়েক মুহূর্ত চুপ করে থাকার পরে দারোগাবাবু বললেন, ভালো কথা, ডিডির একটা স্পেশাল টিম এক্ষুনি এখানে এসে হাজির হবে। তুমি এবার বলো তো কী করে 2 মিনিটের মধ্যে লোক দুটোকে ধরলে? আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না। চিন্ময় একটু হেসে বলল, আপনার কপাল ভালো, তাই ওরা ধরা পড়েছে। দারোগাবাবু হাত তুলে প্রতিবাদ করে বললেন, কপালের ব্যাপার ট্যাপার নয়, ধরা পড়েছে তোমার বুদ্ধির জোরে। একটু ভেঙে বলো ভাই, না হলে সারা জীবন চেষ্টা করলেও আমি এর কোনো হদিশ পাবো না। চিন্ময় রহস্যময় ভঙ্গিতে হেসে চুপ করে থাকলো কয়েক মুহূর্ত। তারপর বলল, টিকো লোকটাকে ধরলাম ওর প্যান্টের ইস্ত্রি দেখে। ইস্ত্রি? হ্যাঁ, লোকটার প্যান্টে খুব কড়া ইস্ত্রি ছিল। বাঁ পায়ের ইস্ত্রিতে একটুও ভাঁজ পড়েনি, কিন্তু ডান পায়ের উড়ুতে ইস্ত্রি নেই। কেন নেই? নিখাত ডান পায়ের উড়ুতে গোল করে কিছু জড়ানো আছে বলেই ডান পায়ের ওই জায়গাটা খুব বেশি মোটা হয়ে প্যান্টের ইস্ত্রি নষ্ট করে দিয়েছে। বুঝতে পারলেন এবার? লোকটা সন্দেহজনক, সুতরাং ধরো ওকে। কিন্তু তখন কে জানতো যে এর কাছে পিওর অ্যালকোহলের টিউবের সঙ্গে সঙ্গে রিসার্চ ফাইন্ডিংটাও পাওয়া যাবে। দারোগাবাবু ছেলে মানুষের মতো হাততালি দিয়ে বললেন, সাব্বাস। আচ্ছা, ওই মন্ত্রী মার্কা লোকটাকে ধরলে কি করে? সাংঘাতিক লোক, উফ, যেমন চেহারা তেমনি বলচাল। ওকে ধরার ব্যাপারে আপনার পুলিশি ইউনিফর্ম অনেকখানি সাহায্য করেছে। কী রকম? আপনাকে ওই জন্যই তো সাদা পোশাকে যেতে নিষেধ করেছিলাম। আসলে একটা ব্যাপার কি জানেন, অপরাধী যতই কুখ্যাতই হোক না কেন, পুলিশ দেখলে
তার কোনো না কোনো রকম প্রতিক্রিয়া হবেই হবে। হাতে মাত্র 2 মিনিট সময়, আমি তাই প্রতিক্রিয়া দেখে অপরাধী শনাক্ত করতে চেয়েছিলাম এবং করলামও। কীভাবে? আমি তো কোনো যাত্রীর কোনো রকম রিয়াকশান দেখিনি। তেমনভাবে লক্ষ্য করলেই দেখতাম আপনাকে দেখেই ওই লোকটা একটা ম্যাগাজিন টেনে নিয়ে পড়তে শুরু করে দিয়েছিল। চিন্ময়ের কথা শুনে দারোগাবাবু যেন অথই জলে পড়লেন। তারপর কপালে এক গাদা ভাঁজ ফেলে বললেন, ম্যাগাজিন পড়ছিল তো কি হয়েছে? ট্রেনে তো অনেকেই সময় কাটাবার জন্য ম্যাগাজিন, খবরের কাগজ, বই টই পড়ে থাকে। চিন্ময় একটু হেসে বলল, ঠিকই বলেছেন, ব্যাপারটা খুবই স্বাভাবিক, কিন্তু এক্ষেত্রে অস্বাভাবিক হয়েছিল কীরকম? লোকটা নিঘাত ম্যাগাজিন পড়ার ভান করে আপনাকে আর কনস্টেবল দুজনকে দেখছিল আর চোখে। কী করে বুঝলে তা? লোকটা তাড়াহুড়োর মাথায় ম্যাগাজিনটা উল্টো করে ধরে রেখেছিল। যাওয়ার সময়ও দেখলাম উল্টো, ফেরার সময়ও দেখলাম উল্টো। এবার আপনি বলুন যে লোকটা উল্টো করে ধরে ম্যাগাজিন পড়ে সে সন্দেহজনক কিনা? চিন্ময়ের ব্যাখ্যা শুনে দারোগাবাবু এতই অভিভূত হলেন যে কি বলবেন ঠিক করতে না পেরে উঠে এসে চিন্ময়ের হাত দুটো জড়িয়ে ধরলেন। তারপর নিজেকে একটু সামলে নিয়ে বললেন, আচ্ছা, তুমি কি করে জানলে যে ফার্স্ট ক্লাসের ওই কম্পার্টমেন্টটা ঠিক চায়ের স্টলের সামনে এসে দাঁড়াবে? হাওড়া মেলে তো আরও কয়েকটা ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট ছিল। এটা তো খুব সহজ কাজ। ওই কম্পার্টমেন্টে আরও কয়েকজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, সুতরাং কম্পার্টমেন্টে নম্বর জানতেই অসুবিধে হওয়ার কথাই নয়। রেলওয়ে রিজার্ভেশন ডিপার্টমেন্টকে ফোন করতেই জানিয়ে দিয়েছিল। বাড়ি থেকে বেরোবার আগে একটা ফোন করেছিলাম, মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। তোমাকে কি বলবো ভাই, তুমি হলে একটু অদ্ভুত, আশ্চর্য, যাকে বলে আশ্চর্যতম। চিন্ময় দারোগাবাবুকে থামিয়ে দিয়ে গম্ভীর মুখে বলল, আপনি যেটা আশঙ্কা করছিলেন সেটা কিন্তু ঘটতে পারে। কোনটা? কিসের আশঙ্কা? ওই যে বলেছিলাম আপনাকে বদলি করে দিতে পারে, তার সম্ভাবনা রয়ে গেছে। তবে এটা আর শাস্তি হিসেবে নয়। আপনার কাজে খুশি হয়ে চিফ হয়তো আপনাকে হেডকোয়ার্টার্সে নিয়ে যেতে পারেন। আমি যাব না, প্রমোশন রিফিউজ করবেন। আলবাত করব। কেন? ওখানে একা একা গিয়ে করবোটাই বা কি? ওখানে তো আমি আর বিপদে আপদে বিখ্যাত প্রাইভেট ইনভেস্টিগেটর চিন্ময় গুহকে হাতের কাছে তো পাবো না। বহুক্ষণ বাদে চিন্ময় এই প্রথম বাঁকা চোখের বদলে সোজা চোখে তাকালো দারোগাবাবুর দিকে। ওর ছেলে মানুষ মুখে জোর করে টেনে আনা বুড়ো মানুষই ভাবটা সরে গেল মুহূর্তের জন্য। লাজুক হয়ে চিন্ময় একটুখানি হাসল। তাহলে এখানে গল্পটি শেষ করছি। যদি আপনাদের এই গোয়েন্দার গল্পটি ভালো লেগে থাকে তাহলে এই বিজুলি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। রাখছি।